আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে আসলাম। এর মাঝে ভিডিও বানানো হয়নি, এটার কারণ একটাই। কারণ ভিডিওতে বেশি একটা ভিউ হচ্ছে না, 500-1000 এর বেশি ভিউ হচ্ছে না, যার কারণে ভিডিও বানাতে আসলে মন চাচ্ছিল না। তবে আবারও শুরু করলাম, এখন দেখি কী অবস্থা হয়। বেশ কিছুদিন কন্টিনিউস করব। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন। অভিমানী ভালোবাসার চতুর্থ পর্ব আজকে আপলোড করলাম, অ্যান্ড আগামীকাল অভিমানী ভালোবাসার পঞ্চম পর্বটা আপলোড হবে, আর ওটাই হবে এই গল্পের শেষ পর্ব। এরপর থেকে আরও কিছু গল্প নিয়ে আসবো, যেগুলো আপনাদের ভালো লাগবে আশা করছি। তো যাই হোক, অনেক কথা বললাম, চলুন গল্প শুরু করা যাক। নীর ছেলে দুটোর কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলো, তারপর একটা হাসি দিয়ে বলল, কি খবর আপনাদের সাহসী গুপ্তচর? আরে রনি, স্যারদের খাতির যত্নের জন্য চা কফি আনো। নীলকে খুব ভয়ঙ্কর লাগছে ছেলেগুলোর কাছে। ছেলেগুলো শুকনো ঢোক গিলে একে অন্যের দিকে তাকালো, তারপর পুনরায় নীরের দিকে তাকালো। এবার নীরের মুখ দেখে ওদের কলিজা শুকিয়ে আসলো। নীর রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সহজভাবে বলবি নাকি অন্য ব্যবস্থা করব? আমাকে যদি এই চেয়ার ছেড়ে উঠতে হয় তোদের জন্য খুব খারাপ হয়ে যাবে। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু জানি না স্যার। নীর বিদ্যুতের গতিতে চেয়ার থেকে উঠে চেয়ারটা নিয়ে ওই ছেলেটাকে দিল এক বাড়ি। চেয়ারটা ভেঙে গেল। ছেলেটা ভয়ঙ্কর আর্তনাদ করে নিচে পড়ে ছটফট করতে লাগলো। ওই ছেলেটাকে দেখে পাশের ছেলেটা আধমরা অবস্থায় প্রায়। নীর চোয়াল শক্ত করে রক্তচক্ষু নিয়ে চেয়ারে বসা ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, বলছি স্যার, বলছি। নীর মেঘের দিকে ইশারা করে বাইরে চলে গেল, নিজের চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেঘ এসে বলল, লোকেশন পেয়ে গেছি আমরা, এখনই বের হব। নীর চিন্তিতভাবে বলল, যত দ্রুত সম্ভব বের করতে হবে, আর মেয়েগুলোকে উদ্ধার করতে হবে। যতক্ষণ না পারছি শান্তি পাচ্ছি না। মেঘ বলল, টেনশন করিস না, বেশি দ্রুতই মেয়েগুলোকে উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। নীর বাড়ি ফিরছিল। ঘড়ির কাঁটা রাত 10টা অতিক্রম করেছে। হঠাৎ কিছু একটা ভেবে মুচকি হেসে গাড়ির সিটে রাখা লাল শাড়িটার দিকে তাকালো। বাড়ি পৌঁছে গাড়ি পার্ক করে শাড়িটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। হলরুমে নীরের মা আর বৃষ্টি চুপ হয়ে বসে আছে। নীর বলল, কি হয়েছে? নীরের মা কিছু বলল না। বৃষ্টি বলতে চেয়েও থেমে গেল। কারো কোনো শব্দ না পেয়ে নীর রুমের দিকে পা বাড়ালো, দৌড়ে রুমে চলে গেল। শাড়িটা বিছানায় রেখে হেসে বলতে লাগলো, ইতু, এই ইতু, কোথায় তুই ইতু? সারা রুম খুঁজে কোথাও পেল না। নীর অস্থির হয়ে উঠল। দৌড়ে নিচে নেমে নীর বলল, মা, বৃষ্টি ইতু কোথায়? নীরের মা গম্ভীর কণ্ঠে বলল, কে জানি, ও কি আমাদের কিছু বলার প্রয়োজন মনে করে? নীর ভ্রু কুঁচকে বলল, মানে? আমি জানি না, বাহির থেকে এসে ইতুকে দেখিনি। মেয়েটার কি বুদ্ধি হবে না? কোথায় গেছে বলে গেলে কি হয়? আর কত রাত হয়েছে এখনো ফিরল না। মানে কি, কী সব বলছো? বৃষ্টি, আমি জানি না নীর ভাইয়া। সন্ধ্যার দিকে দেখেছিলাম, ও বললে ওর ভালো লাগছে না, তাই হাঁটছিল। আমার মাথা ব্যথা করছিল, তাই মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখি খালামণি চলে এসছে, কিন্তু ইতুকে আর দেখিনি। নীরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অজানা ভয় চেপে বসলো। আর দেরি না করে দৌড়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে বলল, মিজান, ইতু কি বাড়ি থেকে বের হয়েছিল? মিজান বলল, না তো, আপুমনি বাহিরে যায় নাই। কেন ভাইয়া? নীর দ্রুত বাড়িতে ঢুকে সিসিটিভি ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ দেখে দ্রুত স্টোর রুমে গেল। দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু খুলল না। উপর থেকে আওয়াজ পেয়ে নীরের মা, বৃষ্টি আর কতগুলো কাজের লোক উপরে গেল। সেলিনা ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, নীর, কি করছিস বাবা? তোর লেগে যাবে। নীর ধাক্কাতে ধাক্কাতে বলল, এই তো ভিতরে মা। নীর শরীরের বল প্রয়োগ করে জোরে কয়েকটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ইতুকে এমন নিস্তেজ ফ্লোরে পড়ে থাকতে দেখে নীরের দুনিয়া যেন কেঁপে উঠল। ইতু ধীরে ধীরে চোখ খুলল। নীরের মা পাশে বসা, তার কাছে দৃষ্টি দাঁড়ানো। ঘড়িতে সময় রাত 2টা। বৃষ্টি বলল, তোমার কেমন লাগছে এখন? ইতু শোয়া থেকে আতশা হয়ে বসলো। রুমের চারপাশে চোখ বুলিয়ে নীরকে খুঁজতে লাগলো। নীর বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরের মা বলল, তোকে কে বলেছিল স্টোর রুমে যেতে? সবাইকে চিন্তায় ফেলতে তোর ভালো লাগে, তাই না? সরি কাকি। শরীর কেমন লাগছে এখন? ভালো। আমি খাবার পাঠাচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ওষুধ খেয়ে নিবি। ইতু মাথা নিচু করে সম্মতি দিল। নীরের মা রুম থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টি ইতুর কাছে বসে বলল, সরি ইতু, আমি তোমার সাথে থাকলে এমন কিছু হতো না।
না আপু, তোমার কোনো দোষ নেই। আরেকটা কথা, নীর ভাইয়া কিন্তু খুব রেগে আছে। বলে বৃষ্টি উঠে চলে গেল। নীর এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে, রুমে আসেনি। ইতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নীরের, কিন্তু নীরের কোনো আসার নাম নেই। ইতু রেগে তাকালো নীরের দিকে, তারপর ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন? আমার তো খুব ইচ্ছে করছে ওনাকে জড়িয়ে ধরতে, কিন্তু এ তো আমার কাছেই আসছে না। ইতু বিরক্ত হয়ে উঠে বারান্দায় গিয়ে নীরের পিছনে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ডেকে উঠল, নীর ভাইয়া। নীর পিছনে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। ইতু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেকেন্ডেই চোখ দিয়ে বৃষ্টিপাত শুরু। মাথা নিচু করে ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। ইতুর কান্না দেখে নীর আরও রেগে গেল। ইতুর হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, খবরদার, কান্না করবি না। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে, তাই না? মেরে ফেলতে চাস আমাকে? ইতু ভয়ে কান্না করতে করতে বলল, আমি। নীর আবার ধমক দিয়ে বলল, চুপ। ইতু কেঁপে উঠল। এর মাঝে ঘরের দরজা কেউ নক করলো। নীর ইতুকে ছেড়ে দরজার কাছে গেল, দেখলো বৃষ্টি খাবার নিয়ে এসছে। নীর খাবার নিয়ে রুমে আসলো। ইতু এখনো বারান্দায় দাঁড়িয়ে মুখ চেপে কান্না করছে। নীর বারান্দায় গিয়ে ইতুর হাত টেনে রুমে নিয়ে আসলো, তারপর বসিয়ে খাবার হাতে নিয়ে বলল, মুখ খোল। ইতু বলল, না, খাবো না। আমাকে রাগাস না ইতু, মুখ খোল। কথা কানে যায় না? আরেক গালে দেবো আরেকটা, মুখ খোল। ইতু কিছু না বলে চুপ হয়ে রইল। নীর ইতুর মুখ চেপে জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। ইতু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীর গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে না তাকিয়ে থেকে মুখের খাবার শেষ কর। খাওয়া শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ইতু। উল্টো দিকে ঘুরে কান্না করতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, আর কথা বলবো না তোমার সাথে। তুমি আসলেই একটা হার্টলেস, ভীষণ ভীষণ পচা তুমি। হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। নীর ঘাড়ে মুখ ডুবিয়ে জড়িয়ে ধরে আছে। ইতু কিছু বলল না। এই হার্টলেস ছেলেটার সাথে আর কোনো কথা নয়। হঠাৎ ঘাড়ে পানির স্পর্শ পেয়ে ইতু অবাক হয়ে গেল। নীর ভাই কি কান্না করছে? ইতু এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। নীরের সাথে কি কথা বলা দরকার? ইতুর ভাবনার মাঝে নীর কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আই এম সরি ইতু, তোকে হার্ট করার কোনো ইচ্ছা আমার ছিল না। তুই বুঝবি না, যখন তোকে ওভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি আমার যেন জান বেরিয়ে গিয়েছিল। সরি, আই এম রিয়েলি সরি। ইতু আর নিজেকে ঠিক রাখতে পারল না। উল্টো দিকে ঘুরে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে বলল, নীর ভাইয়া, আই এম সরি। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দেইনি। তুমি প্লিজ এমন করো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এভাবে দেখে। এই, এবার কান্না শুরু করেছিস? চুপ কর। সরি। থাম পাগলি, তোর কোনো দোষ নেই। তুই সরি বলছিস কেন? এখন ঘুমা, অনেক রাত হয়েছে। কাল ভার্সিটি যেতে হবে না? আর তুমি? আমি আবার কি? তুমি কাজে যাবে? তা তো যেতে হবে। তুমি কাল ছুটি নাও। সম্ভব না, অনেক কাজ আছে, এখন ঘুমা। বলেই ইতুকে বাহুডোরে আবদ্ধ করে নিল। ইতুও আস্তে আস্তে হাত দিয়ে নীরকে জড়িয়ে ধরল। নীর বেশ অবাক হলো। ইতু ওকে জড়িয়ে ধরেছে। নীর যেন ভালো লাগার রাজ্যে ডুবে গেল। নীর হঠাৎ বলল, ইতু, আমি কি ঠিক দেখছি? তুই কি সত্যি? ইতু হঠাৎ নীরের ঠোঁটে এক আঙুল দিয়ে কথা আটকে দিল। নীর পুরো অবাক হয়ে গেল। ইতু চোখ বন্ধ রেখেই বলল, ঘুমাও। নীর মুচকি হেসে ঠোঁটে রাখা আঙুলে চুমু খেতে ইতু সাথে সাথে আঙুল সরিয়ে নিল। নীর মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। নীর কেবিনে বসে আছে। নীরের মনটা আজ একটু হালকা, কারণ ২৬ জন মেয়েকে উদ্ধার করতে পেরেছে, তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। কিন্তু তাদের মাঝে একটা মেয়েকে খুব নির্যাতন করা হয়েছে। মেঘ এসে নীরের সামনে চেয়ারে বসলো। নীর মেঘকে বলল, ওই সীমা মেয়েটার কি অবস্থা? হসপিটালে আছে, ওর বাবা মাও আছে। এতদিন পর মেয়েকে পেয়ে যেমন খুশি হয়েছে, তেমনি মেয়ের এমন অবস্থা দেখে খুব ভেঙে পড়েছে। কিন্তু আমরা যাওয়ার আগেই পালিয়েছে অসভ্যটা। ও এখনো আমাদের নাগালের বাহিরে। আরও অনেক মেয়ে আছে যাদের আটকিয়ে রাখা হয়েছে। মামুন লোকটা ভীষণ খারাপ। এমন কোনো ক্রাইম নেই যে ও করেনি। ওকে দ্রুত খুঁজে বের করতে হবে। এর মাঝেই টেলিফোন বেজে উঠল। নীর ফোন ধরে বলল, হ্যালো। অপরের কথা শুনে স্পিকারে দিল। নীর আবার বলল, হ্যালো। ওপাশ থেকে একটা লোক ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কি অফিসার নীর, আপনি কি ভেবেছেন আমাকে ধরা এত সহজ? শাট আপ। আরে আরে আস্তে, আপনি আজ অনেক ক্ষতি করে দিলেন। অন্যের বউ বোনের জন্য এত মায়া, এত চিন্তা। যদি আপনার বউ বোন হয় তাহলে কেমন হয়? মুখ সামলে কথা বল, তোকে শেষ করে ফেলবো। এটা বলতেই ফোনটা কেটে গেল। নীর রেগে মেঘকে বলল, নম্বর ট্র্যাক কর ফাস্ট।
নীর চিন্তায় পড়ে গেল। অন্যদিকে ইতু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে ভেজা চুল ঝাড়ছিল আর গুনগুন করছিল। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরতে আটকে উঠল। পরক্ষণেই আবার শান্ত হয়ে গেল। মৃদু হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওকে। ইতু রান্নাঘরে গিয়ে ভালো মতো চা বানিয়ে রুমে গিয়ে দেখে নীর আগের শার্টেই আছে বিছানায় শুয়ে। ইতু মুচকি হেসে নীরের কাছে গিয়ে বসলো। ইতু বলল, না ফ্রেশ হয়ে শুয়ে পড়লে যে? নীর চোখ না খুলে ইতুর কোলে মাথা রেখে বলল, চুলগুলো নেড়ে দে না বউ। ইতু বউ কথাটা শুনে মুচকি হাসলো, তারপর বলল, ফ্রেশ হয়ে নাও। নীর বলল, না ইচ্ছে করছে না, ঘুমাবো। আর শোন, মেঘ আসলে ডেকে দিস। ইতু নীরের চুলগুলো নেড়ে দিতে দিতে লাগলো। বৃষ্টি রান্নাঘরে জুস বানাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বৃষ্টি গিয়ে দরজা খুলল। বৃষ্টি মেঘকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছেন? মেঘ আগের ন্যায় তাকিয়ে আছে। বৃষ্টি আবার বলল, শুনতে পাচ্ছেন? মেঘের এতক্ষণে ঘোর কাটলো। নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু বলবে? বললাম, কেমন আছেন? ও ভালো, তুমি? আমিও। ভিতরে আসুন। জি বলুন, কি খাবেন? চা নাকি কফি নাকি ঠান্ডা কিছু? তুমি যেটা খাওয়াবে। মানে? মানে মানে হলো কফি। ওকে। আর শোনো। বলুন। নীরকে ডেকে দাও। ওকে। বৃষ্টি কফি বানিয়ে মেঘকে দিয়ে উপরে গেল নীরকে ডাকতে। দরজায় নক করতে ইতু এসে দরজা খুলে দিল। বৃষ্টিকে দেখে বলল, কিছু বলবো আপু? বৃষ্টি বলল, নীর ভাইয়াকে বলল মেঘ ভাইয়া এসছে। ইতু বলল, ঠিক আছে। বৃষ্টি চলে গেল। ইতু গিয়ে নীরকে ডেকে তুলল। নীর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই ইতু দৌড়ে সামনে গিয়ে বলল, নীর ভাইয়া শোনো। নীর বলল, বল। আমি আমাদের বাড়িতে যাব কিছুদিনের জন্য। বাবা মা টুটুল সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন না, তোকে একা যেতে দেব না। কেন? তাহলে তুমিও আমার সাথে চলো। এখন না। কেন? প্লিজ। না ইতু, এখন না, জেদ করিস না। না না, আমি যাব। চুপ। না করেছি না আমি? ধমকে বলল নীর। ইতু কেঁপে উঠল ধমক শুনে। ফেসটা বাচ্চাদের মতো করে ফেললো। এই বুঝি কেঁদে ফেলবে। নীর নিজেকে শান্ত করে ইতুর হাত ধরে বলল, ইতু শোন। ইতু হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। অনেকটা রাত হয়ে এসছে। আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে ইতু। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। কপালের উপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে সে বাতাসের ঝাপটায়। ইতু এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ অনুভব করলো। সাথে সাথেই কেঁপে উঠল। ইতু কিছু বলল না। নীর হালকা কণ্ঠে বলল, রাগ করেছিস? সরি ইতু, আমি কিছুদিন ধরে খুব চাপে আছি, তাই হুটহাট রেগে যাই। তোকে বোঝাতে পারবো না তোদেরকে নিয়ে কতটা চিন্তায় আছি। আমাদের নিয়ে কিসের চিন্তা? বাদ দে, আমার কাজের প্রেশারটা কমুক, আমি তোকে নিয়ে যাব। সত্যি? সত্যি। আচ্ছা, ওই লাল শাড়িটা কার? তোর জন্য এনেছিলাম, কিন্তু কত কি হয়ে গেল খেয়ালে ছিল না। সত্যি খুব সুন্দর শাড়ি। একটু শাড়িটা পরে সাজবি শুধু আমার জন্য? নীর ঘোর লাগা কণ্ঠে বলল। ইতু শিউরে উঠল। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ইতু রুমের ভিতরে গেল। হালকা সেজে নীরকে ডেকে উঠালো। নীর ইতুর কাছে গিয়ে দেখল ইতুর শাড়ি অর্ধেক পরে দাঁড়িয়ে আছে। নীর মুচকি হেসে ইতুর কাছ থেকে শাড়ি নিয়ে পরাতে লাগলো আর বলল, শাড়ি পরা কখনো শিখবি না? ইতু ভ্রু কুচকে বলল, কি, এটা কেমন কথা? সব সময় আমি পরিয়ে দেব। তুমি পারো কিভাবে? ইউটিউবে আছে না, মেয়েরা পড়ছিল আর তুমি দেখেছো? খানিকটা রেগে সরু চোখে তাকিয়ে বলল ইতু। আরে না না, পুতুলকে পড়াচ্ছিল, ওটা দেখেছি। সত্যি তো? শাড়ি পরানো শেষ করে নীর ইতুকে ভালো মতো পর্যবেক্ষণ করে মুচকি হেসে বলল, অপরূপ। নীর ইতুর কাছে এসে বলল, তুই এত সাংঘাতিক দেখতে কেন? ইতু ভ্রু কুচকে বলল, আমি মানে? নীর মুচকি হেসে ইতুর মাথায় একটা আস্তে থাপ্পড় দিয়ে বলল, গাধি। বলে নীর আবার বারান্দায় গেল। ইতুও পেছনে গিয়ে নীরের সাথে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দুজন চুপ থেকে ইতু হঠাৎ বলল, তুমি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছো? নীর ইতুর দিকে তাকিয়ে হঠাৎ ইতুর কোমর টেনে কাছে নিয়ে আসলো। তারপর বলল, তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিলাম, তুই কি এখনো রেগে আছিস? ইতু কিছু বলল না, চুপ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হিম বাতাসের ঝাপটায় ইতুর উড়নচণ্ডী চুলগুলো এসে মুখে পড়ল। নীর হাত দিয়ে তা সরিয়ে দিল। নীর আস্তে আস্তে ইতুর অথরের দিকে অগ্রসর হতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় ইতু অনেকটা ঘাবড়ে নীরের কাছ থেকে সরে আসলো।
নীর নিজের ভুল বুঝতে পেরে মাটির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সরি। বলে নীর চলে যেতে নিলেই ইতু নীরের হাত ধরে ফেলল। নীর স্তব্ধ হয়ে ইতুর দিকে তাকালো। ইতু হঠাৎ পায়ের আঙুল উঁচু করে নীরের অধরে অধর ছোঁয়ালো। নীর চরম মাত্রায় অবাক হলো। বেশ কিছুক্ষণ পর ইতু সরে এসে নীরের বুকে মুখ লুকালো। তারপর বলে উঠল, আমি তোকে ভালোবাসি। কথাটা শুনে নীরের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এক রাজ্য প্রশান্তি বিরাজ করতে লাগলো নীরের মর্মদেশে। হঠাৎ চোখ খুলে গেল, নীরের শোয়া থেকে উঠে বসলো। ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো ইতু এক কর্নারে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। নীর ঘড়ির দিকে তাকালো, দেখলো 4:09। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইতুর দিকে তাকালো আর ভাবতে লাগলো, এটা স্বপ্ন ছিল, যদি এটা সত্যি হতো। নীর শার্ট পরছিল, এখনই বের হতে হবে। তখনই ইতু নীরের জন্য কফি নিয়ে আসলো। সকালে নীর শার্ট পরছিল, এখনই বের হবে। তখনই ইতু নীরের জন্য কফি নিয়ে আসলো। কফি নীরের সামনে রেখে বোরকা বের করলো। তা দেখে নীর বলল, তুই কি ভার্সিটির জন্য রেডি হচ্ছিস? না, যাওয়া লাগবে না। মানে, যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবি। আর এমনি হিনার কাছ থেকে নোট নিয়ে নিস, আমি ওকে বলে দিব, ও বাড়ি এসে তোকে দিয়ে যাবে। এসব কি বলছো? তুমি আমার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিচ্ছ? বন্ধ করছি না, শুধু যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবি। না ইতু, আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না, আমি যা বলেছি তাই হবে। পেয়েছোটা কি তুমি? তুমি বলেছিলে আমার জীবন আগে যেমন ছিল এখনো তা আছে, তাহলে তুমি আমাকে এত বাধা দিচ্ছ কেন? লিসেন ইতু, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি যতদিন না বলছি তুই বাড়ির বাইরে এক পাও রাখবি না। না। নীর রেগে ইতুর হাতের বাহু চেপে ধরে কড়া কণ্ঠে বলল, আমি যখন না করেছি তোকে শুনতেই হবে। ইতু করুণ মুখে নীরের দিকে তাকালো। এই কি সেই নীর ভাইয়া? না, উনি আমার সেই নীর ভাইয়া হতেই পারে না। ইতুর চোখের কোণে পানি দেখে নীর ইতুকে ছেড়ে দিয়ে চলে গেল। নীর গম্ভীর ভাব নিয়ে নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর। নীর মুখ তুলে তাকালো, তারপর বলল, কি হয়েছে? মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই মেয়েটা সীমা, ও মারা গেছে। নীর স্তব্ধ হয়ে রইল। মেঘ আবার বলল, মেয়েটার বাবা এসে তোর সাথে দেখা করতে চায়। নীর মাটির দিকে তাকিয়ে বলল, আসতে দে। মেঘ লোকটাকে আসতে বলল। মেয়েটার বাবার মুখ দেখে নীরের বুকে চিনচিন ব্যথা করতে লাগলো। সন্তানহারা বাবার কি করুণ অবস্থা। নীরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জি বলুন। মেয়েটার বাবা নিজেকে অনেক কষ্টে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়েটার কি দোষ ছিল স্যার? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? ও খুব ভালো মেয়ে ছিল আর খুব ছোট ছিল। আমার পরীর মতো মেয়েটার সাথে এমন কেন করলো? ওর অনেক স্বপ্ন ছিল ডাক্তার হয়ে গরিবদেরকে ফ্রিতে চিকিৎসা করবে, অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু ওই অমানুষগুলো আমার মেয়েটাকে। বলতে গিয়ে মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়ল। আবার নিজেকে সামলে বলল, আমি এর বিচার চাই, ওই অমানুষগুলোর শাস্তি চাই, নইলে আমার মতো আরও অনেক বাবার বুক খালি হয়ে যাবে। আমি ওই অপরাধীগুলোর শাস্তি চাই। বলেই লোকটা আবার কান্নায় ভেঙে পড়ল। নীরের চোখ লাল হয়ে গেল। লোকটার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। লোকটার হাতের উপর হাত রেখে ভরসা দিয়ে বলল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যতক্ষণ না ওদের শাস্তি দিতে পারছি আমরাও থামব না। আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। গোধূলির লগ্ন। বাতাসের তীব্রতা আজ একটু বেশি, কিন্তু তাতে ইতুর কোনো ভাবান্তর নেই। সে ছাদে দাঁড়িয়ে আছে, তার তীব্র বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। হঠাৎ পেছন থেকে বৃষ্টি বলল, ইতু কি করছো? চলো রুমে যাই। ইতু কিছু বলল না, বৃষ্টির সাথে রুমে চলে গেল। বৃষ্টি নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। ইতুকে এক কাপ এগিয়ে দিয়ে বলল, ইতু। তোমার কি মন খারাপ? না আপু। নির্ভয়ের সাথে ঝগড়া হয়েছে? হঠাৎ এই কথা কেন? না আসলে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবু তোমাদের বিহেভিয়ার এতে তাই প্রকাশ পাচ্ছে। আসলে বলতে না পারলে বলো না, আমি জোর করব না, কিন্তু নির্ভয়া কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর এইসব ছোটোখাটো ঝগড়া সবারই হয়, কিন্তু এসব ঝেড়ে ফেলাই ভালো। হয়তো নির্ভয়ার কোনো কাজে তোমার খারাপ লেগেছে, কিন্তু এসব ভুলে গিয়ে সামনে আগানো উচিত। নীর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল। ইতু কিছুদিন ধরে কেমন চুপচাপ হয়ে আছে। না ছাড়া কোনো কথাই বলে না নীরের সাথে। নীরের একটু ভালো লাগে না, সব কিছু এলোমেলো লাগে। নীর ইতুকে এমন মেনে নিতে পারছে না। নীর ধীর পায়ে ইতুর পাশে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীর বলল, রাতে খেয়েছিস? আজ পড়তে বসেছিলি? হেনা এসেছিল? নীর পেছনে ফিরে চলে যেতে নিয়েও আবার ইতুর কাছে এসে ইতুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে
অসহায় দৃষ্টিতে তাকিয়ে আহত কণ্ঠে বলল, খানিক ভুল করেছি বলে দূরে চলে যেতে হবে? তাহলে যে এত ভালোবাসি তার জন্য আরো কাছে আসা যায় না? নীরের মাঝে থমকে গেল ইতু। নীরের অনুভূতি স্পষ্ট জানান দিচ্ছে ইতুকে যে নীর কতটা ভালোবাসে। ইতুর কোনো সারা শব্দ না পেয়ে নীর আস্তে আস্তে ছেড়ে দেয় ইতুকে। ইতুকে ছেড়ে দিয়ে নীর ভিতরে চলে যায়। ইতু কিছুক্ষণ চুপ হয়ে রইল। হঠাৎ গাড়ি স্টার্টের আওয়াজ পেয়ে বারান্দায় গিয়ে নিচে তাকালো। দেখলো নীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। ইতু অবাক হয়ে তাকিয়ে রইল। এত রাতে কোথায় যাচ্ছে? রাজ্যের দুশ্চিন্তা হানা দিল ইতুর মস্তিষ্কে।